লেটার তারপরে বোস ওয়েন টু ইংল্যান্ড, বোস গিয়েছিল কোথায়, ইংল্যান্ডে, অ্যান্ড এবং সিকিউরড অ্যাডমিশন, অ্যাডমিশন সিকিউর করেছিল মানে অ্যাডমিশন তার হয়েছিল ইন ক্রিস্ট কলেজ, কেমব্রিজ, যেটা কেমব্রিজে রয়েছে, টু স্টাডি পড়াশোনা করতে ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে। ইন 1884 হি রিসিভড, তিনি রিসিভ করেছিল, কি রিসিভ করেছিল, দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ন্যাচারাল সায়েন্সের ট্রাইপজ, হ্যাঁ মানে ডিগ্রি আর কি, ডিগ্রি টাইপের, সেটা তিনি কি অর্জন করেছিলেন। অ্যান্ড এবং এবং বিএসসি ডিগ্রি, মানে একটা এই যে এ বিএসসি ডিগ্রি, একটা বিএসসি ডিগ্রিও তিনি অর্জন করেছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, লন্ডন ইউনিভার্সিটি থেকে, বোঝা গেল। দ্য ফলোয়িং ইয়ার, সেই বছরেই বোস জয়েন করেছিল কোথায়, প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি কলেজে অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর, সেখানে তিনি একটা কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, সহ অধ্যাপক অফ ফিজিক্স, ফিজিক্স মানে পদার্থবিদ্যায়, বাট কিন্তু হি ওয়াজ নট প্রোভাইডেড, তাকে প্রোভাইড করা হতো না, কি প্রোভাইড করা হতো না, ফেসিলিটিস সুযোগ সুবিধা, অফ রিসার্চ, রিসার্চের গবেষণার, হি ওয়াজ অলসো অফার্ড, তাকে সবসময় অফার করা হতো লোয়ার স্যালারি, কম স্যালারি, দুজন ব্যক্তি একই যোগ্যতা রয়েছে, একে দেওয়া হচ্ছে 10 টাকা, একে দেওয়া হচ্ছে 2 টাকা, এর কেমন লাগবে, অর্পিতা, এটা অর্ক, কেমন লাগবে, অর্পিতা মেনে নেবে, হ্যাঁ, তখন বলে আমার দেওয়ারই দরকার নেই, আমার টাকাই লাগবে না, যা আমি টাকাই নেবো না, আমি তাও পড়াবো। তো তিনি তখন বললো আমার টাকা নেওয়ার দরকার নেই, আমার একই যোগ্যতা দুজনের রয়েছে, ও কেন বেশি পাবে আমি কেন কম পাবো, এটা একটা অন্যায় হচ্ছে, আমি ভারতীয় বলে ঠিক আছে আমি অর্থই নেবো না, টাকাই নেবো না। তাহলে দেন ইজ ইউরোপিয়ান কলিগস, কলিগস মানে যে মানে যখন সহকর্মী, মানে একই সাথে যে কাজ করছে দুজনে, সেই সহকর্মীকে কি বলা হয়, কলিগস। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, তার মধ্যে একটা সেলফ রেসপেক্ট বিশাল ভাবে ছিল, মানে আত্মসম্মান, আত্মসম্মান মানে আমি না খেয়ে থাকবো তা মাথা হেট করব না, আমার নেই আমি তবুও কারোর থেকে চাইবো না, আমি নিজের ক্ষমতায় কিছু করব, এইরকম ব্যাপার তার মধ্যে ছিল। অ্যান্ড ন্যাশনাল প্রাইড, তার একটা ন্যাশনাল প্রাইড ব্যাপারটা তার মধ্যে ছিল, জাতীয় গর্ব তার প্রতি মানে তার ছিল। আচ্ছা, দেয়ারফর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, দেয়ারফর লিঙ্ক, এই দেয়ারফর লিঙ্কারের মানে কি, এই লিঙ্কার গুলোর আমি একটা বক্স দিয়ে দেবো, চার্ট, ওটা মুখস্থ করলে প্রত্যেকটা লিঙ্কারের মানে যখন জানতে পারবো খুব সুন্দরভাবে আমরা বলতে পারবো, লিঙ্কার গুলো আমাদের গন্ডগোল করে। আচ্ছা, দেয়ারফর, তারপর এটা শুধু জানলে কি আমি পুরো শিক্ষিত হয়ে যাবো, এরকম আরো 200-300টা লিঙ্কার রয়েছে, তো লিঙ্কার গুলোর আমি একটা তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কার গুলো একটু পড়ে নেবে, অনলাইনে তোমরা দেখছো মন দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে, তোমরাও পাবে। দেয়ারফর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, প্রোটেস্ট এটাই ছিল তার প্রতিবাদ, হি কন্টিনিউড হিজ টিচিং, সে তার টিচিং কন্টিনিউ করেছিল মানে পড়ানো বন্ধ করেনি, অ্যাসাইনমেন্ট ফর 3 ইয়ার্স, 3 বছর পড়িয়েছিল, হ্যাঁ হ্যাঁ নির্দিষ্টভাবে 3 বছর তিনি পড়িয়েছিলেন, উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, কোনো রকম স্যালারি না নিয়ে। ফাইনালি, শেষ পর্যন্ত মানে অবশেষে, দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, তারপরে এই যে দুজন মহান ব্যক্তি মানে মানে পরিচালন কমিটির আর কি যেটা বলে লিডার, তারা অফার করেছিল, কি অফার করেছিল, পার্মানেন্ট টিচিং পোস্ট, মানে এবার তুমি পার্মানেন্টলি পড়াতে পারো, তোমাকে বের করে দেওয়া হবে না, পার্মানেন্টলি পড়ালে যে মাইনাটা সবাই পায় তুমিও পাবে। তাহলে 3 বছর সে কিন্তু মাইনে নেয়নি, এটা প্রোটেস্ট করেছিল, এই প্রোটেস্টটা সেই কর্তৃপক্ষের কাছে গিয়েছিল, কর্তৃপক্ষ তো আবার ভাবলো না এতে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে যদি চারিদিকে এই ব্যাপারটা চলে আসে, ঠিক আছে পার্মানেন্ট টিচিং পোস্টে নিয়ে নিই, ওনার মধ্যে যেহেতু দক্ষতা রয়েছে এবং তাকে নর্মাল স্যালারি যেটা সবাইকে দেওয়া হয় তাকেও দেওয়া হবে। আচ্ছা, এইখানে দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, দ্য প্রিন্সিপাল,
দ্য প্রিন্সিপাল। তো এই দুজন ব্যক্তি কি এক না আলাদা? ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন আর প্রিন্সিপাল। কি করে বুঝলাম? হ্যাঁ, দুটোতেই দা রয়েছে। দা দা যদি একটাতে থাকতো দুজন একই ব্যক্তি হতো। দা যেহেতু আলাদা, আর্টিকেল দুটো আলাদা আলাদাতে রয়েছে, তাই দুটো আলাদা আলাদা মানুষ। সবার মধ্যে এনার্জি আছে ভরপুর। এনার্জি থাকতেই হবে, এনার্জি থাকতেই হবে। আমরা যেটা শুরু করেছি সেটা শেষ করেই ছাড়বো। দেখো, বোস হ্যাড ইনভেন্ট করেছিল সেভারেল সেনসিটিভ ইনস্ট্রুমেন্ট। বিভিন্ন সেনসিটিভ কাকে বলে? সূক্ষ্ম, বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি তিনি কি করেছিলেন? আবিষ্কার করেছিলেন। ইনভেন্টেড, আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা, ইজ ছিল দ্য কেসকোগ্রাফ যন্ত্র, হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহার করা হতো কোথায়? টু মেজার মানে পরিমাপ করার জন্য, দ্য গ্রোথ রেট মানে বৃদ্ধি, গাছের বৃদ্ধি পরিমাপ করবে, অফ প্ল্যান্টস মানে গাছের বৃদ্ধি পরিমাপ করবে, দ্য গ্রোথ রেট মানে বৃদ্ধির হার, গ্রোথ রেট বৃদ্ধির হার। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার এই এক্সপেরিমেন্টে, হ্যাঁ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে, বোস শো করেছিল, কি শো করেছিল? দ্যাট যে প্ল্যান্টরা বিহেভ করে, আচরণ করে। তার বিহেভ বা আচরণ, কেমন আচরণ? ইন দ্য সেম ম্যানার, একই রকম ম্যানারে, কাদের মতো? অ্যাজ হিউম্যান বিংস, যেমন ভাবে মানুষটা যেমন ভাবে আচার আচরণ করে, গাছরাও একই রকম ভাবে আচার আচরণ করে। অলদো, যদিও, এই যে আর একটা লিঙ্কার, অলদো মানে যদিও, একই রকম গাছ আর মানুষ একই রকম, কিন্তু যদিও মানে একটু পার্থক্য রয়েছে। একটু পার্থক্য না হলে তো গাছ কাটলে রাকেশকে জেলে নিয়ে চলে যেত, তাই না? যদিও প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড, অর্ককে থাবড়া মারলে আর গাছকে থাবড়া মারলে গাছও রেসপন্স করে, অনেক পরে করে। এটাই পার্থক্য, তাই না? আমাদের হাত পা কেটে দিলে তখনই আমরা গেলাম, গাছের কেটে দিলে কি গাছ দুদিন পরে গেলাম, ঠিক আছে? ওই ডাল কাটা অবস্থায় গাছটা কিন্তু থাকে, পরের দিন দেখতে পাই সেই জায়গাটা হলুদ হয়ে গেছে, তাই না? তো লঙ্গার টু রেসপন্স, অনেক সময় নেয় রেসপন্ড করতে, দেন অ্যানিমালস, অন্যান্য প্রাণীদের থেকে, ঠিক আছে? সাড়া দেওয়ার জন্য অনেক দেরি মানে সময় নেয় গাছ, যেটা অন্যান্য প্রাণীরা খুব তাড়াতাড়ি সাড়া দেয়। হি প্রুভড, তিনি প্রমাণ করেছিলেন, দ্যাট যে প্ল্যান্টস আর সেনসিটিভ, প্ল্যান্টসটা কি, হ্যাঁ এখানে সূক্ষ্ম মানে এখানেও সূক্ষ্ম বসাবো এরকম না, যেখানে যেটা যেরকম ভাবে যায় সেখানে সেরকম ভাবে বসাতে হবে। সেনসিটিভ, তার মধ্যে তারাও সংবেদন রয়েছে তাদের মধ্যে, তাদের আত্মাতেও আর কি মানে কষ্ট দুঃখ আনন্দ তাদেরও হয়। টু হিট, কোথায়? গরমে, কোল্ড ঠান্ডায়, লাইট আলোতে, নয়েজ চেঁচামেচিতে মানে শব্দে, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, এবং অন্যান্য আরো যে সমস্ত আলাদা বিভিন্ন জিনিস রয়েছে, জাস্ট লাইক হিউম্যান বিংস, যেমনটা ঠিক মানুষদের হয়। মানুষ এবং অন্যান্য প্রাণীরা যেমন ঠান্ডায়, আলোয়, আওয়াজে রিয়াক্ট করে, গরমে রিয়াক্ট করে, বিভিন্ন রকম সমস্যা আমাদের হয়, যেটা আমি বলছিলাম তখন, গাছও একই রকম রিয়াক্ট করে। বাই ইনজেক্টিং পয়জন, ইনজেক্টিং মানে কি? প্রবেশ করানো। ইনজেকশন দেয় না, কোনো কিছু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করায়, তো বাই ইনজেক্টিং মানে প্রবেশ করায়, পয়জন বিষ, ইনটু এ লিভিং প্ল্যান্ট, একটা জীবিত উদ্ভিদের মধ্যে। বোস বোস দেখিয়েছিল দ্যাট যে দে রিয়াক্ট, তারা রিয়াক্ট করে, ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, একদম সেম ম্যানার, যেমন ভাবে আমরা করি তেমন ভাবে তারাও রিয়াক্ট করে। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে সায়েন্টিফিক যে রিসার্চ ছিল, এই যে ওয়াস ছিল তড়িৎ চুম্বকীয় তরঙ্গে, যে বৈজ্ঞানিকভাবে যে গবেষণা ছিল, যেটা ইনিশিয়েটেড বাই জেসি বোসের দ্বারা প্রথম এটা নিয়ে গবেষণা হয়েছিল, ইন দ্য লেট 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতকের শেষের দিকে, যে লেট আছে না, ঊনবিংশ শতকের শেষের দিকে।
ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট, একজন ইটালিয়ান সায়েন্টিস্ট ছিল, বিজ্ঞানী ছিল মার্কনি, তার নাম ছিল মার্কনি, হু যে গট দ্য পেটেন্ট, পেটেন্ট পেয়েছিল ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, ওয়্যারলেস টেলিগ্রাফি নিয়ে গবেষণা করার পেটেন্টটা কে পেয়েছিল? মার্কনি পেয়েছিল। হঠাৎ করে মার্কনির কথা কেন আসছে? কে ইনি? মার্কনি পেটেন্ট পেলো, পেটেন্টটা কি কে বলতে পারে? পেটেন্ট কাকে বলে? ওই রকম বাংলা বলে কোনো লাভ নেই, যে বাংলা আমি নিজেই বুঝি না। পেমেন্ট, পেটিএমে পেমেন্ট হবে? তো পেটেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে কোনো একটা বিষয়, একটা সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে কোনো একজন ব্যক্তি গবেষণা করতে পারবে আর অন্য কেউ গবেষণা করতে পারবে না, ওই পেটেন্টটা যে পেয়ে গেল তার গবেষণাটাই সমাজে উঠে আসবে এবং তার নামটাই উঠে আসবে সেই গবেষণাটার জন্য। তো এই পেটেন্টটা কে পেয়েছিল? মার্কনি, মার্কনি পেয়েছিল। কিসের জন্য? এই যে ওয়্যারলেস, ওয়্যারলেস মানে যেখানে ওয়্যার থাকবে না, মানে কোনো তার থাকবে না, তারবিহীন টেলিগ্রাফি, মানে টেলিফোন টাইপের, যে তারবিহীন টেলিফোন নিয়ে গবেষণা। ঠিক আছে, আস্তে আস্তে আমাদের পৃথিবী, দেশ উন্নত হচ্ছে। আগে তার ছিল হ্যালো বলার জন্য। ঠিক আছে, আমি এখান থেকে কলকাতায় হ্যালো বলে কথা বলছি, এই তার এখান থেকে কলকাতা পর্যন্ত গেছে। বিভিন্ন পোলে পোলে বক্স থাকতো, আমার বাড়িতে একটা ল্যান্ড ফোন থাকতো, সেখান থেকে তারটা বেরিয়ে আমার পাড়ার পোলে গেছে, সেই পোল থেকে বিভিন্ন পোলে যেত। ওগুলো কি, ওগুলোতে কি রয়েছে? ওয়্যার রয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখা যায়? ওয়্যারলেস এই টেলিগ্রাফি গবেষণার প্যাটেন্ট কে পেয়েছিল? মার্কনি। মার্কনি গবেষণার সুযোগ পাবে, কারণ মার্কনি এটা নিয়ে কোনো একটা জিনিস গবেষণা করেছিল, কিন্তু তিনি আইডিয়াটা কোথা থেকে পেয়েছিল? এখানে এটাই ধরে নেওয়া হচ্ছে তিনি আইডিয়া হয়তো জগদীশচন্দ্র বোসের কাছ থেকে পেয়েছিল, কারণ জগদীশচন্দ্র বোস এটা নিয়ে এর আগে দেখিয়েছে, এর আগে রিসার্চ করেছে, দেখিয়েছে। ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তিনটে দেওয়াল ভেদ করে চলে গেল, এখান থেকে কি সুন্দর। তো এইটা থেকে হয়তো তিনি এই জিনিসটা নিয়ে গবেষণা করেছে, যার জন্য তাকে পেটেন্ট দেওয়া হয়েছে। জগদীশচন্দ্র বোস যদি ওটা না করতো তাহলে হয়তো ইনি পেটেন্ট পেত না, কারণ তিনি গবেষণা করে এতটা জায়গায় নিয়ে যেতে পারতেন না। তো আচ্ছা, কি করে জগদীশচন্দ্র বোসের বিষয়টা তার কাছে আসলো? কারণ জগদীশচন্দ্র বোসের গবেষণাগুলি তিনি সবার সামনে তুলে ধরতেন। বাট কিন্তু উই মাস্ট রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত দ্যাট যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইনস হ্যাপেন্ড, এই সেম লাইন ঘটেছিল মাচ আর্লিয়ার, অনেক আগেই। বোস অনেক আগেই এই নিয়ে আর কি কিছু তিনি দেখিয়েছিলেন এবং বলেছিলেন। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, কমার্শিয়াল বেনিফিট দেখার পরিবর্তে, এই যে পরিবর্তেকে কি বলে? ইনস্টেড অফ। লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, কমার্শিয়াল মানে বাণিজ্যিক লাভ দেখার পরিবর্তে, ফর হিজ ইনভেনশন, তার আবিষ্কারগুলোতে যে বাণিজ্যিক লাভ আসবে তিনি সেটা দেখতেন না। তার পরিবর্তে তিনি কি করতেন? বোস মেড হিজ ইনভেনশনস, তার আবিষ্কারগুলো পাবলিক করে দিত, ইন অর্ডার টু অ্যালাউ আদার, মানে জনসমক্ষে নিয়ে আসতো, অন্যদের কাছে অ্যালাউ করতো, মানে অন্যরা যাতে খুব সহজেই পেয়ে যায়, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইনস অফ হিজ রিসার্চ, যাতে অন্যান্যরা পেয়ে সেটা নিয়ে আরো রিসার্চ গবেষণা করতে পারে, তাই তিনি তার যে কোনো আবিষ্কার গবেষণা তুলে দিতেন। ঠিক আছে, মানে জনসমক্ষে নিয়ে আসতেন কোন রকম বিজনেস পারপাস ছাড়াই। হাউএভার, যদিও বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিএভ্যালুয়েটেড, যদিও এখন বোসকে আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি, মানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, ইতিহাসের পাতায় বোস প্রবেশ করেছে, ইতিহাসের পাতায় বোসের একটা নির্দিষ্ট জায়গা তৈরি হয়ে গেছে, প্লেস। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ওয়াজ ইভেনচুয়ালি ক্রোন্ড, তাকে কি করা হতো? অবশেষে, ইভেনচুয়ালি মানে অবশেষে, ক্রোন সম্মানিত, হ্যাঁ, উইথ গ্লোরি মানে অনেক সম্মানের সাথে। ঠিক আছে, তাকে মানে অনেক সম্মানের সাথে, উইথ গ্লোরি, হোয়েন যখন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, নাইটহুড, নাইটহুড উপাধি, বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। কত সালে? ইন 1917, 1917 সালে। তাহলে 1917 সালে তাকে বিশেষভাবে সম্মানিত হয়েছিল, এই যে ক্রোন্ড উইথ গ্লোরি, মানে বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল। কিসে? নাইটহুড উপাধি। বললাম না রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি পেয়েছিল।
সেই নাইটেড উপাধি তাকে 1917 সালে দেওয়া হয়েছিল, কারণ তার মহান মহান কাজের জন্য ব্রিটিশরাই দিয়েছিল। হি ওয়াজ অলসো কারণ তার আগে ভারতীয় বিজ্ঞানী সেরকম কিছু ছিল না, যা সমস্ত বিজ্ঞানী সব পশ্চিমের দেশে ছিল, আমাদের দেশে সেরকম বিজ্ঞানী দেখা যেত না। ইনি ছিলেন একজন মহান বিজ্ঞানী আমাদের দেশের। বিজ্ঞানী তো অনেকেই বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, সবাই বিজ্ঞানী নয় তো। একটা গবেষণা যদি যতক্ষণ না সে নিয়ে আসছে সবার সামনে, ততক্ষণ সে বিজ্ঞানী তাকে বলা যাবে। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, এছাড়াও তিনি আরো বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার অ্যাওয়ার্ডগুলোর নাম আমরা জানবো। ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পারার, ইটিসি। এইগুলোর বাংলা মানে আমাদের জানার দরকার নেই, এগুলো হচ্ছে তার ওই সম্মানগুলোর নাম। তাকে যে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছিল সেই পুরস্কারগুলোর নাম হচ্ছে এইটা। আর যদি এগুলোর বেঙ্গলি মিনিং জানতে চাই তো বেঙ্গলি মিনিং তো অবশ্যই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নিডলেস টু সে, যেটা না বললেই নয়, নিডলেস টু সে, না বললেই নয়। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, সে ছিল একটা মহান সায়েন্টিস্ট, এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যিনি জন্মেছিলেন। এটা নিয়ে কোন রকম দ্বিধা থাকার কথা নয়। স্যার জেসি বোস রোট সেভারেল বুকস, বিভিন্ন ধরনের বই তিনি লিখেছিলেন। অ্যান্ড এবং পাবলিশ করেছিল মেনি রিসার্চ, বিভিন্ন রিসার্চ পেপারস, গবেষণাপত্র, ইন লিডিং সায়েন্স জার্নালস, সায়েন্স ফিকশনে, সায়েন্স জার্নাল, সায়েন্স রিপোর্টে, সায়েন্স পেপারে, তার বৈজ্ঞানিক পত্রিকায় তিনি তার বিভিন্ন রিসার্চ গুলো তুলে ধরেছিলেন, ঠিক আছে। সাম অফ হিজ ফেমাস বুকস, তার কিছু মহান ফেমাস বইগুলো আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902 সালে। কি জিনিস পড়লাম এই জায়গাটায়? সাম অফ হিজ ফেমাস বুকস, তার কিছু গুরুত্বপূর্ণ বই, আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং মানে জীবিত এবং মৃত, নন লিভিং মানে মৃত, লিভিং নয়, আর লিভিং মানে জীবিত, তাহলে জীবিত মৃত নিয়ে তার বিভিন্ন বই প্রকাশ হয়েছিল। তিনি বিভিন্ন জিনিস লিখেছিলেন, বিভিন্ন গবেষণা করেছিলেন। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা 1926 সালে তিনি নার্ভাস মেকানিজম নিয়ে, আমরা এটা কি পড়ছি, এটা পড়ছি হচ্ছে তার বিভিন্ন বইগুলোর নাম, যে বইগুলো মানে কি বইগুলো ছিল তার লেখাগুলো নিয়ে পড়ছি। নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা 1928 সালে এসেছিল, ইটিসি। এইগুলো ছিল তার সব মানে লেখা বই পত্র, যেগুলো থেকে ভবিষ্যতে বিজ্ঞানীরা বিভিন্ন আইডিয়া নিয়েছিল। ইন 1896 সালে বোস, জগদীশচন্দ্র বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে। এটা একটা বই, কিসের বই? এ সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান। এটা একটা কল্পবিজ্ঞানের বই তিনি লিখেছিলেন। ইনফ্যাক্ট মানে কি? এইগুলোর মানে তো আমরা বলতে পারছি না, যেগুলো মানে স্যারও পারবে সেগুলো বলে দিচ্ছি পটপট করে, এগুলো বল। ইনফ্যাক্ট, আসলে হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার, সে ছিল একজন প্রথম লেখক অফ সায়েন্স ফিকশনস, কল্পবিজ্ঞানের, ইন বাংলায় কল্পবিজ্ঞানের তিনি ছিলেন প্রথম লেখক বা রাইটার। ওনার আগে এমন কেউ আর ছিল না বাংলার বিজ্ঞানী। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট, যেটা আমি বললাম বোস ইনস্টিটিউট তিনি তৈরি করেছিলেন অ্যাট হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, ইন ক্যালকাটা, কোথায়? কলকাতায়। হি ডোনেটেড, তিনি দান করেছিলেন বোস ইনস্টিটিউট, তার সেই বোস ইনস্টিটিউটটা, টু দ্য নেশন ফর রিসার্চ, মানে আমাদের দেশের লোকজন যাতে গবেষণা করতে পারে, বিজ্ঞানীরা যাতে গবেষণা করতে পারে, তাদের উদ্দেশ্যে তিনি তার বাড়িতেই বোস ইনস্টিটিউট তৈরি করেছিলেন অন সায়েন্স মানে বিজ্ঞানের জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান বিজ্ঞানী, ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস যেটাকে বলে, হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, মানে তারপরে তিনি আর নিঃশ্বাস নেননি, মানে তিনি স্বর্গে চলে গিয়েছিলেন অন 23rd November
23শে নভেম্বর 1937। দা হবে, ও বলছে ইন, দা দা এন্ড হবে না দি এন্ড, এটা দি এন্ড, কি হবে দি এন্ড, কারণ ভাওয়েল আছে না, ভাওয়েল থাকলে উচ্চারণ দি হবে আর কনসোনেন্ট থাকলে দা। শেষ, আমাদের মহান বিজ্ঞানী এই সময় চলে গেলেন স্বর্গে। স্বর্গেই বলবো, কারণ তার মহান কাজ, তাই না? মহান সবাই তো হয় না, সবাই তো রোজগার করে নিজেকে বড়লোক বানায়, তাই বাকিরা তাদেরকে অত চিনতে পারে না। যে নিজেকে সাইডে রেখে সবার জন্য কিছু করে তাকে সবাই চেনে, সে মরে যাওয়ার পরও মানুষের মনে হৃদয়ে বিভিন্ন বইপত্রে তাকে দেখা যায়। আর যে বেঁচে থেকে শুধুই নিজের জন্য রোজগার করে, নিজের জন্য ইয়ে করে, তাকে মানে মরে যাওয়ার পর তাকে আর কেউ চেনে না। বুঝতে পেরেছে সবাই?